ভারতের যে জাতীয় নির্বাচন যেটা হচ্ছে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনটা ঘিরে আমাদের সকলের মাঝেই কিন্তু বেশ কিউরিওসিটি রয়েছে এবং রাইটলি সো বিকজ এই নির্বাচনের উপরে বাংলাদেশেও একটা প্রভাব পড়বে বলে আমরা আশঙ্কা করছি যে এখানে মোদি আবার রি-ইলেক্টেড হয়ে তো আসবে। কিন্তু যদি আগের মতো পাওয়ারফুল অবস্থায় সে হয়ে আসে, সেটারও একটা প্রভাব আছে। আর যদি আগের চেয়ে একটু কম পাওয়ারফুল হয়ে আসে, সেটারও একটা প্রভাব থাকবে। তো মোদি তো বলছিল যে ৪০০ আসন নাকি পেয়ে যাচ্ছে এবার। এরকম একটি ভবিষ্যৎবাণী সে করেছিল। কিন্তু ৪০০ আসন পাওয়া তো দূরের কথা। এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য আছে তাতে দেখা যাচ্ছে যে ৩০০ আসন পাওয়াও কিন্তু তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার শরিক যারা রয়েছে তাদের সমর্থন ছাড়া এভাবে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা কিন্তু তিনি এবার পেলেন না। তো এই যে মোদি যেটা আশা করেছিল সেই আশার যে একটা বাস্তবায়ন ঘটেনি এবং আমরা তো জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার রাহুল গান্ধী জয়ী হোক অথবা মোদি জয়ী হোক, সবসময় তারা কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার মতো একজন সরকারকে ক্ষমতায় রেখে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়। তা সত্ত্বেও কিন্তু এবারের নির্বাচনটা আমরা গুরুত্বের সাথে দেখছি এই কারণেই যে এবার নরেন্দ্র মোদির জয় পরাজয় বা কোন অ্যা কতটা ব্যবধানের সাথে সে জয়ী হয়, তার উপর নির্ভর করে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেরও একটা পরিবর্তন আসতে পারে বলে আমরা ধারণা করছি। কারণ এর সাথে তো অনেক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট জড়িত আছে, আমেরিকার স্বার্থ জড়িত আছে। তো এই নরেন্দ্র মোদির জয় পরাজয়ের উপর সেগুলো ডিপেন্ড করে আমেরিকা এই দেশে বাংলাদেশে কি ধরনের সরকার চায়, এগুলো নানা ধরনের বিষয় কিন্তু এর সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তো আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে নরেন্দ্র মোদির নির্বাচনে তিনি যে বলেছিলেন যে আগলিবার ৪০০ পার। তো ৪০০ তো পার হলো না। ৩০০ পার করতেই তিনি যে হিমশিম খাচ্ছেন, এটার ইমপ্যাক্ট কি হতে পারে? এবং বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদির বড় ব্যবধানে জয়ী না হওয়াটা কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? আপনাকে অশেষ ধন্যবাদ। নির্বাচন গণতন্ত্রের একটা, আপনি বলতে পারেন, ন্যূনতম প্রধান একটা আপনার সোপান। এই নির্বাচনটা যদি আপনার ভালো না হয়, গণতন্ত্রের একমাত্র নির্বাচনটাই সবকিছু না, বাট ইটস ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। তো ভারতে ১৯৪৭ সালে তারা স্বাধীনতা লাভের পর থেকে তাদের একটা জিনিস তারা ধারাবাহিকভাবে করতে পারছে সো ফার, সামান্য এদিক ওদিক আপনার কিছু ভালো মন্দ থাকলেও নির্বাচন নিয়ে মানে লার্জলি কোনো পলিটিক্যাল পার্টি আজ পর্যন্ত নির্বাচন কমিশনের উপর অনাস্থা অথবা মানুষ ভোট দিছে বা এই ভোট গণনা করা হয় নাই, সেটা ভারতে হয় নাই। তো গণতন্ত্রের প্রতি অবিচল আস্থা আমরা যারা রাখি বা গণতন্ত্রের প্রতি আমরা যারা সম্মান করি বা গণতন্ত্র আমরা যারা চাই, সেক্ষেত্রে আমরা ভারতের এই নির্বাচন এবং মানুষের আপনার যে ইচ্ছার প্রতিফলন, সেই জন্য আমরা সেটাকে সাধুবাদ জানাই। এবং ভারতের পচে যাওয়া সমাজ, মানে ভিতরের থেকে পচা যে সমাজ, এবং যেটা আমরা আমাদের বড় বড় বিশ্লেষকরা, রাষ্ট্রবিজ্ঞানীরা ভারতের ভিতরে যে আপনার কাস্ট এবং এই যে ১৫ বা ২০% মানুষের যে গণতন্ত্র বলে একটা, মানে নির্বাচিত যারা হয়, অ্যাডমিনিস্ট্রেশন যারা চালায়, ব্যবসা বাণিজ্য যারা করে, মানে সেটা মিলিটারি, পুলিশ, সিভিল, সংসদ সদস্য, রাজ্য সরকার, আইএএস অফিসার, ফরেন সার্ভিস, সব জায়গাতে এই ১৫-২০% মানুষেরই এত কিছুর পরও তারপরও যে ভোটটা যে এখনো তারা ভালোভাবে করে, এটার জন্য তারা অভিনন্দন পেতেই পারে। এটা হলো আমরা একজন গণতান্ত্রিক মানুষ হিসাবে এটাকে সাধুবাদ জানাই। আপনি যে শেষে যে কথাটা বললেন যে ৩০০ আসন পার করবে কিনা, বা যেখানে ৪০০ পার করার যে স্লোগান দিয়ে তারা শুরু করছিল, এমনকি এক্সিট পুল নামে গতকালও যেটা দেখছি যে ৩৫০ থেকে ৩০০ আপনার ৬০ এরকম, মানে তারা জল্পনা কল্পনা করছে। এবং বিশেষ করে ভারতের ৩ জন সেরা, আমি বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বাদ দিলেও এক্সিট পুল, অপিনিয়ন পুল, এগুলো ছাড়াও একজন খুব নামকরা আপনার স্ট্র্যাটেজিস্ট, যে মমতার বা আপনার বিহারে নীতিশ কুমার, এমনকি ভারতীয় জনতা পার্টিরও নির্বাচনী স্ট্র্যাটেজি হিসেবে কাজ করছে, পিকে তার সংক্ষেপ নাম, প্রশান্ত কুমার।
সে তো গতকালও বলছে যে এনডিএ মানে লেড বাই বিজেপি, যে তারা আগের মতোই পাবে। মানে ৩৫৩টা পাইছিল, এবারও এরকম প্লাস মাইনাস ৫-১০টার বেশি এদিক ওদিক হবে না। আবার আর ২ জন খুবই পণ্ডিত ব্যক্তি আমি যাদেরকে ফলো করি, তাদের মধ্যে একজন হচ্ছে ডক্টর প্রফেসর পরাকালা প্রভাকর, যাকে নিয়ে আমি আর আপনি অনেক আলোচনা করেছি, যে বিজেপির যে অর্থমন্ত্রী নির্মলা সীতারাম, তার হাজবেন্ড, এবং আরেকজন আরো খুবই সেপোলজিস্ট, আপনার যাদব কুমার, যোগেন্দ্র যাদব। এরা কিন্তু বিজেপির ব্যাপারে মানে এখন যে রেজাল্ট হচ্ছে এইভাবে রেজাল্ট হবে বলে তারা বলছে, এবং তারা দুজনে অত্যন্ত সিরিয়াসলি বলছে যে এবার বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না, there will be somewhere around 230 to 240-45, এবং তাদের কথায় প্রতিফলিত হচ্ছে। এবং সবচেয়ে আপনি যদি সোফার যে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে বা এগিয়ে আছে, তাতে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ, আপনি জানেন ভারতের সবচেয়ে বড় রাজ্য, এবং যেখানে 80টা লোকসভার সিট আছে, যেখানে গতবার উত্তরপ্রদেশে 62টা সিট পাইছে বিজেপি, এবং তার অন্য একটা আপনার জোটের সদস্য 10টা, মানে 72টা আসন পাইছিল গতবার। তো এখন সোফার দেখা যাচ্ছে ভয়াবহ ভরাডুবি। মানে উত্তরপ্রদেশ তো হচ্ছে ধরেন যোগী আদিত্যনাথের মতো একজন কট্টর, মানে চরম কট্টর, যে পোশাক আশাক পর্যন্ত অন্য কিছু পরে না, যে দেখেন মুখ্যমন্ত্রী যে এইরকম জায়গায় ভারতের, আমি মনে করি এই নির্বাচন, বিশেষ করে উত্তরপ্রদেশের যে রেজাল্ট দেখলাম, আপনি জানেন ভারতের 5টা বড় রাজ্যের মধ্যে 1 নাম্বার হচ্ছে উত্তরপ্রদেশ, 2 নম্বর হচ্ছে মহারাষ্ট্র, 3 নম্বর হচ্ছে পশ্চিম বাংলা। 3টাতেই ভয়ানক ভরাডুবি হয়েছে তাদের। আপনার মহারাষ্ট্রে যেখানে আপনার 48টা আসন, সেখানে বলতে পারেন গতবার 48টাই বিজেপি পাইছে, এবং তাদের জোট সহ শিবসেনা মিলে। এইবার শিবসেনাকে ভেঙে আলাদা হয়ে গেছে, কারণ তাদেরকেই বাদ দিছিল। এখন দেখা যাচ্ছে সেখানে 48টার মধ্যে 30টাই পেয়ে যাচ্ছে আপনার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং শিবসেনা জোট। তো পশ্চিম বাংলায় আপনি জানেন এখানে অলরেডি 42টা আসনের মধ্যে ইতিমধ্যেই আপনার 30টা আসন পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস, মমতার দল। তো এখানে একটা কথা আছে, ভারতের যদি কেউ সুইপ করতে চায়, কেউ মানে 2/3 মেজরিটি বা 300-র উপরে বা 350 আসন পেতে চায়, তাহলে ভারতের প্রধান 5টি রাজ্যের, এরপরে আছে বিহার এবং তামিলনাড়ু। হ্যাঁ, বিহারে তারা কিছু ভালো করছে। বিহারে তারা গতবার মানে 40টা আসনের সবগুলোই পাইছে, কিন্তু এইবার 35 পাইছে। তো সেখানে বলা যায় সুইপ করছে। কিন্তু এরপরে তামিলনাড়ুতেও আবার মারাত্মক ধস নামছে আপনার বিজেপির বিরুদ্ধে। সেখানে 39টা আসনের মধ্যে মানে এনডিএ জোট বলতে গেলে প্রায় 25টাই পেয়ে গেছে, মনে হয় 30টাই পাবে, আরো 5টাতে এগিয়ে আছে। তো ভারতের আমরা খুবই ক্লোজলি আমরা অবজার্ভ করার চেষ্টা করি ভারতের গণতন্ত্র, ভারতের ওরা লোকতন্ত্র বলে, ভারতের যে আপনার বিভিন্ন মানুষের যে ভোটাধিকার, তাদের যে কাস্ট ক্রিটের যে ব্যবধানের পরও এখনো পর্যন্ত, যেটা আমরাও আশঙ্কা করছিলাম, বিজেপি বাংলাদেশের মতো ধীরে ধীরে সমস্ত কম্পোনেন্টকে, সমস্ত অর্গানকে, গণতান্ত্রিক অর্গানগুলোকে যেভাবে আপনার শ্রিঙ্ক করে আনতেছিল, সেখানে অনেক আতঙ্ক ছিল। তো সে আতঙ্ক কাটিয়ে উঠে এখানে যে 5-10% এদিক ওদিক করে নাই তা না, করছে। যেমন মমতা বলতেছে, কিছুক্ষণ আগে আমি শুনতেছিলাম যে তার কমসে কম 4টা আসনে জোর করে মানে হারিয়ে দেওয়া হয়েছে, এবং এখনো 2-3টা আসন অবজারভারের নামে আমাদের মতো, যে সেখানে বিজেপির লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে, রেজাল্ট ডিক্লেয়ার করতে দিচ্ছে না, এরকম কিছু অভিযোগ আছে। আপনি জানেন মমতা অলরেডি রাহুলকে অভিনন্দন জানিয়েছে, জোটের অন্যান্যদেরকেও অভিনন্দন জানিয়েছে। যদিও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সোফার 100টা সিট মোটামুটি পাইছে আপনি বলতে পারেন, মমতার দল 30টা পার করে ফেলছে। তারপরে এইদিকে আপনার মহারাষ্ট্রে তাদের জোটের, কর্ণাটকে,
তারপরে আপনার তামিলনাড়ুতে, কেরালাতে। দেখেন কেরালার মতো, কেরালা হচ্ছে ইন্ডিয়ার আপনি বলতে পারেন সবচেয়ে শিক্ষিত এবং উন্নত রাজ্য। সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা আসনে শুধু এগিয়ে আছে, ওরা এখানে পায়ও না বলতে গেলে। কিন্তু সেখানে মুসলিম লীগ আবার দুইটা, ইউনিয়ন মুসলিম লীগ নামে দল, ওরা দুইটা আসন পাইছে। তো বাকিগুলা সবই ওখানে খুব সম্ভবত 20টা আসন, বাকি সবগুলো 17টা আসন খুব সম্ভবত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি পাইছে। তো আমরা যদি ওভারঅল যে ভারতের যেমন আমেরিকান নির্বাচন আমরা খুবই ক্লোজলি অবজার্ভ করি, সারা পৃথিবী করে, ভারতীয় নির্বাচনও আমরা আগে খুবই ক্লোজলি করতাম, এবারও করছি। কিন্তু ভারতের যে আমাদের প্রতি, এখন আমাদের প্রসঙ্গে আসি, আমাদের প্রতি যে তাদের যে মানে অ্যাটিটিউড, এইটাই হলো ভয়ঙ্কর। বিশেষ করে বাকি সবকিছু আমি বাদ দিলাম, দে লাইক আওয়ামী লীগ, দে লাইক মুজিব, দে লাইক হাসিনা, নো প্রবলেম, ইজ ইউর ম্যাটার। কিন্তু আমাদের গণতন্ত্র ধ্বংস করে এখানে সম্ভবত টিটু ভাই গতকাল একটা অত্যন্ত একটা ভালো সাক্ষাৎকার আমার কাছে পাঠিয়েছে। আমি মনে হয় 4 বার শুনছি, প্রায় 1 ঘন্টার এই সাক্ষাৎকার। এটা হচ্ছে আপনার সাথে একবার শোতে আসছিল প্রফেসর ডক্টর শ্রী শ্রীয়াদা দত্ত। শ্রীয়াদা দত্ত, ডক্টর দীপান্বিতা চক্রবর্তী নামে আরেক প্রফেসরের সাথে তাদের একটা সাক্ষাৎকার ইন্ডিয়া আইকিউ স্টাডি IAS নামে একটা ইউটিউব চ্যানেলে। আপনি জানেন, আমার দর্শকরা জানেন যে শ্রীয়াদা দত্ত হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপের ওয়ান অফ দ্য টপ এক্সপার্ট ইন ইন্ডিয়া, জিন্দাল স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর প্রফেসর এবং মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ এর উনি চিফ, যেটা কলকাতায়, শি ইজ অলসো এ বাঙালি। তো ওখানে বাংলাদেশ রিলেশনশিপ উইথ এই যে নির্বাচনের কথা আপনি যেটা বলেন সেটা আমি কনক্লুড করব, তার আগে এই শ্রীয়াদা দত্তের একটু কথা বলতে চাচ্ছিলাম। অনেক ভালো কথা বলছেন, যেমন যে 2008 থেকে 2024 সালের নির্বাচনের উনি একটা বিশ্লেষণ করেছেন। উনি ওই আপনার দীপান্বিতার প্রশ্নের উত্তরে, তো প্রফেসর দীপান্বিতা তারে বললেন যে হোয়াট অ্যাবাউট ডেমোক্রেসি ইন বাংলাদেশ। তো উনি কিছু ভুল ডাটাও দিলেন দেখলাম, হয়তো উনি স্লিপ অফ টাং হয়েছে না ইচ্ছে করে বলছে জানি না। 2008 সালে নাকি 75% ভোট কাস্টিং এর মধ্যে 80% নাকি আওয়ামী লীগ পাইছে। তো আমি আবার চেক করে দেখলাম যে আওয়ামী লীগ পাইছে আসলে 42%, যদিও এটাও কাটাচিড়া করছে। বিএনপি 26% ভোট পাইছে, মানে যদিও সেটা অ্যারেঞ্জ, আমরা জানি মঈনুদ্দিন ফখরুদ্দিনের নির্বাচন, আমি জানি না উনি ইচ্ছা করে করছে। মানে উনি কি মানে জাস্টিফাই করার চেষ্টা করলেন যে 2008 তো নির্বাচনে তো মানে খুবই ওটা বলতে চাচ্ছে 75% 80% ভোট শেখ হাসিনা পাইছে, ওটা দিয়ে শুরু করলো আর কি। তারপরে 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনকে তীব্রভাবে সমালোচনা করলো যে ইট ইজ অকওয়ার্ড ফর ডেমোক্রেসি, ইট ইজ টোটালি আনডেমোক্রেটিক। মানে প্রত্যেকটা ইলেকশন নিয়ে সে 2 মিনিট 2 মিনিট বলছে এবং অত্যন্ত ডিপ্লোর করলো ইলেকশন নিয়ে। বাট এট দ্য এন্ড অফ, তারপরে চায়না বাংলাদেশ রিলেশনশিপ, যে খালেদা জিয়া ছিল প্রো চায়না, হাসিনা হইল প্রো ইন্ডিয়ান। এখন হাসিনা বা ইন্ডিয়াকে এক্সপ্লয়েট করে চায়নার সাথে রিলেশনশিপ ডেভেলপ করতেছে। আমাদের নদী নিয়ে 54টা নদী নিয়ে কথা বলছে, তারপরে ট্রেড নিয়ে কথা বলছে, গার্মেন্টস নিয়ে কথা বলছে, বর্ডার কিলিং নিয়ে কথা বলছে, যদিও এগুলো খুবই হালকা হালকা ভাবে বলছে। এবং এই যে শেখ হাসিনা খুব সম্ভবত 10 বা 11 তারিখ ইন্ডিয়া যাচ্ছে বা 12 তারিখ এরকম, এবং এখান থেকে সে চায়না যাবে। তো ওইটা নিয়ে কথা প্রসঙ্গে উঠছে যে তিস্তার পানি, এবং বলতেছে যে এখন তিস্তার পানি, মানে তার টোনে বুঝলাম যে এখন তিস্তার একটা চুক্তি করবে, সেটা যেভাবেই হোক, ভালো হোক মন্দ হোক, একটা চুক্তি করার সম্ভাবনা আছে যদি মোদি গভর্নমেন্ট ফর্ম করে বিফোর দ্যাট। এখন তো একটু মনে হয় না খুব বেশি দেরি হবে, কারণ হয়তো বিজেপি ক্ষমতায় যাবে যেটা মনে হচ্ছে, বাট উইথ দ্য সাপোর্ট অফ দ্য অ্যালায়েন্স পার্টিস। তো সেক্ষেত্রে এখন মোদির কাছে যথেষ্ট ডেটা, মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আছে বলেই শ্রীদাদা দত্ত বলল। কিন্তু আমি তার মানে মারাত্মক একটা জিনিস আমি দেখলাম, দীপান্বিতা যখন তারে প্রশ্ন করলো যে এই যে ডেমোক্রেসি, এটা তাহলে কি এখানে এক্সট্রিমিজম, যখন একটা ডেমোক্রেসিকে তুমি সাপ্রেস করবা,
মানে সিরাজা দত্ত খুব ভেহিমেন্টলি বলল যে ইট ইজ নট এট অল এ ডেমোক্রেসি, ইট ইজ টোটালি আনডেমোক্রেটিক গভর্নমেন্ট, ইট ইজ অকওয়ার্ড ফর এনিবডি অ্যান্ড উই মাস্ট নট সে দিস ইজ দ্য ডেমোক্রেটিক কান্ট্রি। এটা বললো। বলার পরে কিন্তু আবার হাসিনার সমর্থনে যে শি ইজ সাপোর্টিং আস ফর সিকিউরিটি, ফর বিজনেস, ফর ট্রানজিট অ্যান্ড a lot of things। মানে বাংলাদেশের এক্সট্রিমিজম ডেভেলপ করবে কিনা এই প্রশ্ন সে এড়িয়ে গিয়ে মানে বিএনপি বা বিএনপি জোট আসলে কি করবে এই টোনে যেটা আমি বুঝার চেষ্টা করছি সেটা হলো এই যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাদেরকে আমি মেসেজ দিতে চাই, বা তারা আমাদের চেয়ে অনেক বড় বড় অ্যাডভাইজার আছে, অনেক কিছু আছে, সেটা হচ্ছে ভারত কোনোদিন সিরাজা দত্ত হচ্ছে আমি মনে করি যদি বাংলাদেশ ইন্ডিয়া এক্সপার্টদের মধ্যে যদি আমি মনে করি সেটা এনডিএ গভর্নমেন্ট হোক আর ইন্ডিয়া জোট হোক, যারাই ক্ষমতা আসুক, সিরাজা দত্ত উইল বি ওয়ান অফ দ্য ডিকটেটর। আই মিন she can dictate what to do or what not to do with বাংলাদেশ। তো সুতরাং তার টোনে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে বাই এনি মিনস বিএনপি অথবা তার জোট ক্ষমতায় যাওয়া যে কত সুদূর পরাহত, অ্যাটলিস্ট ইন দ্য আই অফ দ্য ইন্ডিয়ান এক্সপার্টস অর ইন্ডিয়ান পলিটিশিয়ানস অর ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টস, সেটা সুদূর পরাহত, এটা কোনো সন্দেহ নেই। এবং আমার আরো একটা জিনিস মনে হলো যে সে সবকিছু বললো যে 10,000 মানুষ জেলখানায়, এখানে মানে বিরোধী দলকে নির্বাচনে আসতেই দেয় না, কিন্তু সে যে টোটাল অ্যাপারেটাস, এই যে আমাদের যে অল ওয়াচডগ ইনক্লুডিং আপনার মিডিয়া যেভাবে কন্ট্রোল করতেছে, মানে এইটাতে ইন্ডিয়ার সাপোর্ট প্রচ্ছন্ন রূপে যে আছে এটা তার একদম মানে আমরা তো জানি, কিন্তু সে প্রচ্ছন্নভাবে সেটা স্বীকার করে নিয়ে বলতে চাচ্ছে যে মানে তাদেরকেই থাকতে হবে। হোয়াই দ্য ডেমোক্রেসি ইজ প্রিভেইলিং ইন বাংলাদেশ আর নট, দ্যাট ইজ নট এ ম্যাটার এট অল। তো এই যে ভারতের নির্বাচন আমাদের জন্য বা গণতন্ত্রের জন্য অবশ্যই আমি মনে করি এই যে এই রেজাল্টটা ভারতের জন্য লাভ হয়েছে, আমাদের জন্য কোনো লাভ নাই, লাভ হয় নাই, আমার জন্য কোনো লাভ নাই। আসলে ভারতের লাভ হয়েছে এরকম, যদি এখানে আবার সে ব্রুট মেজরিটি পাইতো বিজেপি লিড এনডিএ যেটা জোট, তাহলে হয়তো ইন্ডিয়ার আরো কর্তৃত্ববাদী যত হইতো ইন্ডিয়া ভাঙার সম্ভাবনা আরো বেড়ে যেত, যেটা আমরা এখন প্রকাশ্যে চাইব। কারণ ভারত আমাদেরকে যেভাবে ট্রিট করে, মানে উই পোকা বলে, মানে মানুষ বলে না আমাদেরকে, তারা মানুষ বলে স্বীকার করতে চায় না আমাদের সমস্ত অ্যাপারেটাস। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে ইন্দো প্যাসিফিক যে কৌশল যেটা, সেটা মানে ভারত যে ডিকটেট করছে বাংলাদেশকে, এটা একদম পরিষ্কার করে বলছে। যখন তাকে বলল যে আপনি কি মনে করেন যে রাশিয়া এখন চায়নার সাথে যৌথ মহড়া করতেছে বে অফ বেঙ্গলে, সাউথ চায়না সিতে, তো সুতরাং ভারতের যে বাংলাদেশের যে কৌশলপত্র তারা ঘোষণা করছে গত বছর, চায়না যখন এটার জানতে চাইলো, শেখ হাসিনা নাকি বলছে ইট ইজ নান অফ ইউর বিজনেস। অর্থাৎ ওখানেই সিরাজা দত্ত একদম বলতে গেলে খোলাখুলি বলে দিছে যে ইন্ডিয়া ডিকটেটস দ্য ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি ফর বাংলাদেশ অ্যান্ড হুইচ ইজ কমপ্লিসেট উইথ দ্য ইন্ডিয়ান ওয়ান। তাহলে এই যে আমাদের যে ফরেন পলিসি নামের মানে যে মানে ডিকটেটেড আমরা যেটা করতেছি, যেটা সিরাজা দত্ত একদম মানে ওপেনলি বলে দিল, তো বাংলাদেশের আমরা যে আজকে এই যে কথা বলি, আমরা যে আজকে ভারতের নির্বাচন নিয়ে কথা বলি, আমরা যে এই যে আমাদের দেশের আন্দোলনে এই যে আমাদের যে ব্যর্থতার কথা বলি, আমি এটা ব্যর্থতা বলবো না, আমি বলবো দিস আর দ্য অল এক্সপেরিয়েন্স। আমরা যদি এই এক্সপেরিয়েন্সকে যদি ভবিষ্যতে কাজে না লাগাই, আই এম টকিং অ্যাবাউট আওয়ার পলিটিক্যাল পার্টিস, তারা যদি ওই যে আপনি একবার গেলে আপনি হবেন, আপনি ভুল করতে পারেন, দুইবার আপনি তিনবার যদি যান আপনি ভুল করেন না, ইট ইজ ইউর ডিসিশন। আমি বলবো আপনি যদি
এই যে সরকার বিরোধী যেই সরকারের অধীনে নির্বাচনের কোনো রেজাল্ট হবে না, সেই নির্বাচনে যদি আপনি কোনো আউটকাম না আনতে পারেন, অথবা আন্দোলনে কোনো আউটকাম না আনতে পারেন, অথবা আন্তর্জাতিক সম্পর্কে কোনো আউটকাম আনতে না পারেন, তাহলে এই যে সমস্ত অ্যাপারেটাস এবং শেখ হাসিনাস পজিশন ইজ এট নো বাউন্ডস, তার কোনো এখন বাউন্ডারি নেই, এমন অবস্থায় সে চলে গেছে। এবং সেটা আমরা সবাই কম বেশি জানি, এবং ভারতীয় টপ এক্সপার্টরা বলতেছে যে সে এমনভাবে কন্ট্রোল করতেছে, নোবডি ক্যান সে এনিথিং, তো শি ক্যান ডিকটেটস এভরিথিং। তো সেখানে আমাদের যে শিক্ষা, ভারতের আজকে যে নির্বাচনী ব্যবস্থাটা অন্তত ঠিক রাখতে পারছে বলে এখনো যে মানুষের ভার্ডিক্ট, মানুষের যে অপিনিয়ন যে এখনো রিফ্লেক্ট করতে পারে, সেটার জন্য আওয়ামী লীগের কথা আমি বাদ দেন, আওয়ামী লীগ ইজ এ গন কেস, ইজ ইন দ্য ডাস্টবিন। হোয়াট বিএনপি ডিড ইন দ্য পাস্ট, সেই অভিজ্ঞতা থেকে বিএনপি যদি এখনো শিক্ষা না নেয়, এখনো যদি তাদের চলার পথ ঠিক না করে, এখনো যদি তারা এই যে ভারতের বা যুক্তরাষ্ট্রের বা ইউরোপিয়ান ইউনিয়নের বা অন্যান্য গণতান্ত্রিক দেশে শুধু তাকায়াই থাকবে, তাদের কোনো কৌশল থাকবে না, আমি আসিফ নজরুল সাহেবের সাথে সুর মিলিয়ে বলবো, ইউ আর নো হোয়ার। ভারতের আজকে নির্বাচনে আমরাও আশঙ্কা করছিলাম অনেক কিছু হবে, কিন্তু একটা বিরোধী দল আজ পর্যন্ত, অর্থাৎ তারা ৭৫ বছর বলতে পারেন, আমরা ৫৫-৫৪ বছরে আমাদের একটা প্রতিষ্ঠান আমরা খাড়া করাইতে পারি নাই, একটা প্রতিষ্ঠানকে আমরা এস্টাবলিশ করতে পারি নাই। একজন মানুষ নাই বাংলাদেশে, মানুষ, সত্যিকারের মানুষ যেটাকে বলে, এই বুয়েটে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর বা বাংলাদেশের এই যে এখন ভুরি দেশ বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আমাদের যে একজন ব্যাকবোনওয়ালা, একজন গার্ডসওয়ালা, একজন অফিসার নাই, একজন মানুষ আমরা সৃষ্টি করতে পারি নাই যে একটা নির্বাচনী ব্যবস্থা, মানুষের ভোটের অধিকার একজন নির্বাচন কমিশনার কিন্তু পারে, ফেয়ার এনাফ, যদি সে সাহস করে, যদি তার যোগ্যতা থাকে, যদি সে দেশকে ভালোবাসে। কিন্তু আমরা সেটা করতে পারি নাই, এবং সকল রাজনীতিবিদদের নামে এই যে যেসব কুলাঙ্গাররা আছে সবাই এটার জন্য দায়ী। তো ভারতের আমি নির্বাচনে ভারতের মানুষকে আমি অভিনন্দন জানাবো। ভারতের মানুষ যে তাদের ওয়াচডগ গুলোকে গাইড করে এখনো পর্যন্ত, যদিও বিজেপি আবার ক্ষমতা যাবে, কিন্তু আপনি দেখেন ভারতের মানুষ কিন্তু হাসতে চাইছে। সংবিধান দেশে শেষ করে দিতে চাইছিল, মনুসংহিতাকে যে সংবিধান করার কথা তারা অফিসিয়ালি আনঅফিসিয়ালি এবং কোন কোন এমপিরা ডিক্লেয়ার করছিল, সেটা কিন্তু আর হচ্ছে না। তার মানে কি, অন্তত তারা সংবিধানটা, তাদের যে ফাউন্ডাররা মহাত্মা গান্ধী, আম্বেদকর, মৌলানা আজাদ, নেহেরু, বল্লভভাই প্যাটেল, সর্বকৃষ্ণ রাধাকৃষ্ণ, এরা সবাই মিলে যে ভারতের সংবিধান করছে, সেটা তারা এখনো রক্ষা করতে পারতেছে। সেই জন্য তাদের লোকতন্ত্র বা গণতন্ত্র এখনো টিকে আছে। আমাদেরটা তো শেখ মুজিবই শেষ করছে, এরপরে জিয়াউর রহমান চেষ্টা করছে, উনি অনেকটা পেরিয়ে আসছিলেন, কিন্তু সেটা আর হলো না। এই যে আমাদের গণতন্ত্রের এই যে আপনার দুর্ভাগা আমরা যে জাতি, এই জাতির যে মানে শেষ যে আশা, সেটাও মনে হয় ওই যে আমাদের জাতীয় কবি একবার বলছিলেন যে মানে উনি যখন বারবার উনি জেলে যায়, জেলে যাওয়ার পরে উনি আর লিখতে পারে না, কাজী নজরুল, ব্রিটিশরা ওনাকে জেলে দেয়, তখন উনি এটা কবিতার সুরে, মানে মুসলমানদেরকে কবিতার সুরে উনি বলছিলেন যে তখনই জাগনি যখন জোহর, এভাবে উনি ফজর জোহর মাগে, আমি এই মুহূর্তে কবিতাটা ভুলে গেছি। তো উনি লাস্টে বলছে যে এশার নামাজের আজান হয়ে গেছে, জামাতে এখনো শরিক হতে পারো। তার মানে কি, দেশ উদ্ধারের এখনো এশার ওয়াক্ত হয়ে গেছে। তো সেই কবিতার সুরে আমি বলবো, আমাদের এখন দেশের এশার নামাজের আজান হয়ে গেছে, এরপরে আর ৫ ওয়াক্ত নামাজের ১ ওয়াক্ত নামাজও করার বাকি নেই। তো সেই জন্য আমি বলবো, ভারতের থেকে অন্তত আমাদের একজন আমলা যদি শিক্ষা নেয়, একজন প্রধান নির্বাচন কমিশনার যদি শিক্ষা নেয়,
যে ভারতের মোদি বা ইন্দিরা গান্ধী বা রাহুল গান্ধী বা XYZ ইজ নট এট অল ফ্যাক্টর। ফ্যাক্টর হচ্ছে মানুষের অপিনিয়ন। ধন্যবাদ। এবং পাশাপাশি এই যে ইভিএম যেটা অনেকে আশঙ্কা করেছিল যে ইভিএম এর মাধ্যমে ম্যানিপুলেট করা হবে। কিন্তু জি। ওইটা তো শেষ পর্যন্ত হলো না। যদি হতো তাহলে তো ৪০০ পার করতেই পারত। তো হ্যাঁ, সেজন্য জনতার শক্তিই বড় শক্তি প্রমাণিত হলো এবং শেষ পর্যন্ত ইভিএম এর কারচুপি বা আরো যেভাবে বলা হচ্ছিল যে মোদি কারচুপি করে ৪০০ আসন পেয়ে যাবে সেটা কিন্তু পেল না। তো এ থেকে প্রমাণিত হয় যে এট লিস্ট আমাদের বাংলাদেশের চেয়ে তাদের নির্বাচন ব্যবস্থাটা এখনো অনেক বেশি শক্তিশালী। অনেক, সেটা অনেক বেশি শক্তিশালী। আমি তো বললাম আপনাকে, একজন বিরোধী দলের মানুষ এই পর্যন্ত নির্বাচনী কারচুপি হইছে বা নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা এখনো পর্যন্ত দেয় নাই। তা এটাই প্রমাণিত হয় যে তারা এখনো নির্বাচনী ব্যবস্থায় আমাদের থেকে হাজার গুণ এগিয়ে, হাজার গুণ। আমাদের আউয়াল নামে যে শয়তানটা ১ নম্বর আউয়াল শয়তানটা যে আছে, সে বলছিল কি? সে বলছে যে উপজেলা নির্বাচন আমরা এই সংসদ নির্বাচনের মতো যদি সহি না করি, দেখেন সহি না করি তাহলে আমরা মুখ দেখাবো কেমনে? সে বলতেছে তুই মুখ দেখাস কেমনে? তোর কোনো মুখ আছে? অসভ্য, মানে এই শয়তানের এই শয়তান দিয়ে এই মানে এগুলা তো সবগুলা শয়তান। এগুলা অসভ্য বর্বর। মানে নির্বাচনের নামে যে তামাশা করার পরে সে আবার উপজেলা নির্বাচনকে বলে যে আমরা এই সংসদ নির্বাচনের মতো করতে হবে। সো আমাদের পুরা সমাজ ব্যবস্থায় আমাদের সমস্ত কিছু ধ্বংস শুধু হয় নাই। আমরা এখন এগুলা মানে কবর থেকে তুলে আমাদের পুনরুজ্জীবন করতে হবে। বিপর্যস্ত, বিধ্বস্ত, নিপীড়িত, লাঞ্ছিত, অধঃপতিত। আমার আর কোনো ভাষা নাই। আমরা কোথাও নাই। এই ভারতের নির্বাচনী ব্যবস্থা এখনো যেটা টিকে আছে, সেই জন্যই এখনো ভারত টিকে আছে বলে আমি মনে করি। এখানে যদি আজকে কারচুপি হইতো, ভারত কিন্তু খন্ড-বিখন্ড হওয়ার সম্ভাবনা মানে আরো জোরে সোরে হইতো। যদিও ভারত আমাদের প্রতি যে অ্যাটিটিউড এখনো দেখাচ্ছে, টোটাল পুরো এস্টাবলিশমেন্ট, আমরাও ভারতের সে খন্ড-বিখন্ডই আমরা চাইবো। এটা এখন আমাদের মনে হয় সবচেয়ে বড়। যদি তারা আমাদেরকে এখনো আমাদের গণতন্ত্রকে, আমাদের মানুষকে সাপোর্ট না করে একটা রেজিমকে, একটা মানে রটেন, একটা পচা, একটা গোষ্ঠীকে ধ্বংসস্তূপে গন্ধ যার থেকে বেরোচ্ছে, সেটাকে সাপোর্ট করে যাবে, তাহলে আমরাও তাদের ধ্বংস চাইবো। আমরা তাদের তো আর ভালো চেয়ে কোনো লাভ নেই। অসংখ্য ধন্যবাদ জানাবেন।